নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লেনদেন ও হিসাব রক্ষক। তো হিসাব রক্ষণের সাহায্যে আমরা প্রথমত ব্যবসার লেনদেন সংরক্ষণ করতে পারি। দ্বিতীয়ত আর্থিক লেনদেনের প্রকৃতি অনুসারে ভাগ করে সাময়িক ফলাফল জানতে পারি এবং এর সমষ্টি নির্ণয় করা যায়। তৃতীয়ত হিসাব রক্ষণের তথ্য থেকে ব্যবসায় লাভ ক্ষতি হিসাব ও উদ্ধৃত্তপত্র প্রস্তুত করতে পারি। একজন উদ্যোক্তা বিভিন্ন পদ্ধতিতে হিসাব রক্ষণ করতে পারেন। তিনি প্রতিদিন, মাসিক, বিভিন্ন সময়কালের আর্থিক লেনদেনের তথ্যের হিসাব রাখতে পারেন। যে পদ্ধতিতে হিসাব রাখা হোক না কেন, বছর শেষে লাভ ক্ষতি হিসাব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ও বছরান্তে উদ্ধৃত্তপত্র, যেটা ব্যালেন্স শিট, তৈরি করা হয়। বুককিপিং একটি সামাজিক শাস্ত্র। প্রতিদিন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন হয়ে থাকে। এই লেনদেন সংরক্ষণ করা না হলে ব্যবসায় লাভ ক্ষতি হিসাব ও আর্থিক অবস্থা জানা যায় না। আমাদের দৈনন্দিন জীবনের সামাজিক চাহিদা পূরণের জন্যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করতে হয়। বিধায় বিভিন্ন কাজে অর্থ খরচ করতে হয়। বর্তমান জগতে ব্যক্তিগত পারিবারিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে হিসাব রক্ষণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। হিসাব রক্ষণ বা বুককিপিংয়ের সংজ্ঞা যেটি বলি, ডেফিনেশন অফ বুককিপিং। ইংরেজিতে বুককিপিং এর বাংলা পরিভাষা হিসাব রক্ষণ। ইংরেজি ভাষায় বুক শব্দের অর্থ বই এবং কিপিং শব্দের অর্থ সংরক্ষণ। তাহলে বুককিপিং শব্দের অর্থ হলো বই সংরক্ষণ, কিন্তু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হিসাবের বই এবং এর অর্থ সুষ্ঠু, সহজ ও সুশৃঙ্খলভাবে হিসাব রক্ষণের পদ্ধতিকে বোঝায়। ব্যাপক অর্থে বুককিপিং বলতে ব্যবসা সংগঠিত আর্থিক লেনদেনের সুষ্ঠু, সহজ ও সুশৃঙ্খলভাবে বৈজ্ঞানিক পদ্ধতিকে হিসাবের বইতে সংরক্ষণ করার কলাকৌশলকে বোঝায়। হিসাব রক্ষণের বুককিপিং এর উদ্দেশ্য, অবজেক্টিভস অব বুককিপিং। প্রত্যেক কারবার প্রতিষ্ঠান তার আর্থিক লেনদেনগুলির ফলাফল জানতে আগ্রহী। বুককিপিং এর মাধ্যমে এর ফলস্বরূপ জানা সম্ভব। বুককিপিং এর মাধ্যমে কারবারি যে কোনো সময় তার ব্যবসায়ের আর্থিক অবস্থা, লাভ ক্ষতি, দেনা পাওনার পরিমাণ ইত্যাদি বিষয়ে অবগত হতে পারে। যে কোনো কারবার প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের ফলাফল নিরূপণ করাই হলো বুককিপিং এর প্রধান উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্যটি হচ্ছে কারবার সংক্রান্ত লেনদেনের হিসাব রক্ষণ, স্থায়ী হিসাব রক্ষণ। কোনো প্রতিষ্ঠানের কারবার সংক্রান্ত লেনদেনের সুনির্দিষ্ট পদ্ধতিতে স্থায়ীভাবে হিসেবের বইয়ে লিপিবদ্ধ করার উদ্দেশ্য হিসাবের সর্বপ্রথম উদ্দেশ্য। এর ফলে ব্যবসায়ী ভবিষ্যতের যে কোনো সময় স্মৃতিশক্তির সাহায্য ছাড়াই লেনদেনের সঠিক প্রকৃতি সম্পর্কে অবগত হওয়া সম্ভব। কারবারের লাভ লোকসানের নির্ণয়। প্রত্যেক কারবার প্রতিষ্ঠানই কোনো নির্দিষ্ট সময়ান্তে তার আর্থিক ফলাফল অর্থাৎ লাভ লোকসানের জানতে পারে বা আগ্রহী। প্রতিষ্ঠানের প্রতিটি হিসাব সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে ব্যবসায়ী যে কোনো সময় অর্থ বিক্রয় ও লাভ লোকসান নিয়ে হিসাব তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানের লাভ লোকসান নির্ণয় করতে পারে। কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের দেনা পাওনা, সম্পদ ও মূলধন তথা সামগ্রিক আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের আরেকটি প্রধান উদ্দেশ্য। একটি নির্দিষ্ট সময়ের শেষ তারিখে উদ্ধৃত্তপত্র প্রস্তুত করা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। নগদ টাকার অবস্থা নিরূপণ। কারবারের হিসাব বইগুলোর মধ্যে
নগদান বই অন্যতম প্রধান বই। এই বইয়ে নগদ অর্থের প্রাপ্তি ও প্রদানের হিসাব রাখা হয়। তাছাড়া হাতে নগদ টাকা ও ব্যাংকে জমা নগদের পরিমাণও জানা যায়। যাবতীয় সম্পদ ও দায় দেনার উপর নিয়ন্ত্রণ। সঠিকভাবে হিসাব রক্ষণের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ও দেনার সঠিক অবস্থা জানা যায়। ফলে কারবারের সম্পত্তির পরিমাণ কমে গেলে অথবা দায় দেনার পরিমাণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণের জন্যে ব্যবসায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কারবার প্রতিষ্ঠানের দেনা ও পাওনার পরিমাণ নির্ধারণ। কোনো কারবার প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনগুলিকে সুষ্ঠুভাবে হিসাবের খাতায় লিপিবদ্ধকরণের মাধ্যমে কোনো নির্দিষ্ট দিনে কারবার প্রতিষ্ঠানের মোট দেনা ও পাওনার পরিমাণ সম্বন্ধে অবগত হওয়া যায়। ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। কোনো কারবার প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনগুলিকে সুষ্ঠুভাবে হিসাবের খাতা লিপিবদ্ধকরণের মাধ্যমে কোনো নির্দিষ্ট দিনে কারবার প্রতিষ্ঠানের মোট দেনা পাওনার পরিমাণ সম্বন্ধে অবগত হওয়া যায়। ব্যয় নির্ণয় করা। কারবার প্রতিষ্ঠানের লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইয়ে সংরক্ষণের ফলে প্রত্যেক হিসাব খাতের ব্যয়ের পরিমাণ পৃথকভাবে জানা যায়। ফলে ব্যবসায়ী প্রয়োজন বোধে তার ব্যবসার ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে। চুরি ও জালিয়াতি রোধ। বর্তমানকালে যে কোনো প্রতিষ্ঠানে চুরি ও জালিয়াতি হওয়ার আশঙ্কা আছে। সুষ্ঠুভাবে হিসাব রক্ষণ করলে সহজেই এসব ধরা পড়ে এবং সহজেই তা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা যায়। কর নির্ধারণের সহায়তা। কোনো কারবার প্রতিষ্ঠানের সমুদয় হিসাব স্বীকৃত হিসাব পদ্ধতিতে সুষ্ঠুভাবে সংরক্ষিত হলে আয়কর বা বিক্রয় কর কর্তৃপক্ষের নিকট তা অধিক গ্রহণযোগ্য হয়। ফলে হিসাব রক্ষণের মাধ্যমে আয়কর ও বিক্রয় কর কর্তৃপক্ষের নিকট তা অধিক গ্রহণযোগ্য হয়। ফলে হিসাব রক্ষণের মাধ্যমে আয়কর ও বিক্রয় কর সম্বন্ধীয় সমস্যার সমাধান সহজতর হয়। কারবার পরিচালনায় সাফল্য অর্জন। কোনো কারবার প্রতিষ্ঠানের সমুদয় লেনদেনগুলো হিসাবের বইয়ে সংরক্ষণের ফলে ব্যবসায়ী কারবারের বিভিন্ন তথ্যাদি সম্পর্কে সহজেই অবগত হতে পারে। ফলে কারবারের বিভিন্ন তথ্য প্রয়োগের মাধ্যমে কারবারের সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কারবার পরিচালনার সাফল্য অর্জন করতে পারে। আর্থিক তথ্য পরিবেশন করা। আর্থিক বিবরণী, বিবৃতি ও প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক তথ্য যথাশীঘ্র সংশ্লিষ্ট পক্ষকে জানানোর হিসাব রক্ষণের উদ্দেশ্য। হিসাব রক্ষণের পদ্ধতি। মেথড অফ বুককিপিং। হিসাব রক্ষণ পদ্ধতি দুই ধরনের, যথা একতরফা দাখিলা হিসাব পদ্ধতি, দুই তরফা দাখিলা হিসাব পদ্ধতি। হিসাব রক্ষণের এই পদ্ধতির মধ্যে সবচেয়ে আধুনিক ও জনপ্রিয় পদ্ধতি হচ্ছে দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম। বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হিসাব রক্ষণ আধুনিক পদ্ধতিতে করা হয়ে থাকে। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি বর্ণনার পূর্বে কয়েকটি বিষয় সম্বন্ধে জানা দরকার। প্রথমে হচ্ছে অ্যাসেট বা সম্পদ, মূলধন বা ক্যাপিটাল, ঋণ বা ক্রেডিট। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে এই তিন ধরনের লেনদেন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে হিসাব রক্ষিত হয়। সম্পদ বা অ্যাসেট। এখানে সম্পদ বলতে ব্যবসার প্রয়োজনে যেসব দ্রব্য ক্রয় করা হয়, যেমন জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, হিসাব আসবাবপত্র, স্টেশনারি দ্রব্য, এমনকি নগদ টাকাও সম্পদ হিসাবে গণ্য করা হয়। মূলধন বা ক্যাপিটাল। মূলধন হচ্ছে সম্পদ ক্রয় করার জন্য এবং সেই সাথে ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিনিয়োগীকৃত অর্থ ও ব্যবসার মূলধনকে বোঝায়। ঋণ বা ক্রেডিট। ঋণ হচ্ছে
উক্ত সম্পদগুলো ক্রয় করার জন্যে ব্যবসা প্রতিষ্ঠান যখন অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে কোনো শর্তের মাধ্যমে টাকা সংগ্রহ করে, তখন সেই পরিমাণ অর্থকে ঋণ বলে। যেমন ব্যাংক থেকে ঋণ গ্রহণ, কোনো পণ্য দ্রব্য বাকিতে ক্রয় করা, অথবা কোনো পাওনা এখনো পরিশোধ করা হয়নি, এমন অর্থ ঋণ পাওনা হিসাবে দেখানো হয়। দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের সময় নিম্নলিখিত তিনটি বিষয় বিবেচনা করা হয়। দুই তরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা, দ্য ডেফিনেশন অফ ডাবল এন্ট্রি সিস্টেম। যে পদ্ধতি প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে সমান টাকার অঙ্ককে একটিকে ডেবিট অপরটিকে ক্রেডিট করে হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয়, তাকে দুই তরফা দাখিলা পদ্ধতি বলে। দুই তরফা দাখিলা পদ্ধতির কতিপয় জনপ্রিয় সংজ্ঞা এখন উল্লেখ করছি। উইলিয়াম পিকলস এর মতে দুই তরফা দাখিলা পদ্ধতিতে টাকা বা টাকায় পরিমাপযোগ্য প্রতিটি লেনদেনকে দ্বৈত সত্তায় প্রকাশ করা হয়। ফলে একটি হিসাব খাতকে প্রাপ্ত সুবিধার জন্য ডেবিট এবং সুবিধা প্রদানকারী হিসাবে ক্রেডিট করা হয়। এটাই দুই তরফা দাখিলা পদ্ধতি। অধ্যাপক ব্রুক ও পামার আচারের মতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা লিপিবদ্ধ করে কারবারের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার প্রক্রিয়াকে দুই তরফা দাখিলা পদ্ধতি বলে। স্পাইসার ও পেগলারের মতে যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনকে সম পরিমাণ অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়, অর্থাৎ এক ব্যক্তির নিকট হতে যে সুবিধা পায় এবং অপর ব্যক্তিকে সমান মূল্যের সুবিধা প্রদান করে, তাকে দুই তরফা দাখিলা পদ্ধতি বলে। দুই তরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহ, দ্য অ্যাডভান্টেজেস অফ ডাবল এন্ট্রি সিস্টেম। দুই তরফা দাখিলা পদ্ধতি বর্তমান বিশ্বে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হিসাবে স্বীকৃত। প্রথমে হচ্ছে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব। দুই তরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের দ্বৈত সত্তার উপর প্রতিষ্ঠিত বলে লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব। গাণিতিক নির্ভুলতা যাচাই। দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ করা হয় বলে হিসাবের গাণিতিক শুদ্ধতা ও রেওয়ামিল প্রস্তুতকরণের মাধ্যমে যাচাই করা হয়। লাভ লোকসান নির্ণয় করা। যে পদ্ধতিতে আয় ব্যয় সংক্রান্ত হিসাবমূলক যথাযথ লিপিবদ্ধ করা হয়, ফলে কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে সহজেই লাভ ক্ষতির হিসাব প্রস্তুত করে কারবারের সঠিক লাভ ক্ষতি নির্ণয় করা যায়। দেনা পাওনার পরিমাণ জানা। দুই তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে মোট দেনা ও পাওনার পরিমাণ জানা যায় এবং দেনা পাওনা নিষ্পত্তি করা সম্ভব। আর্থিক অবস্থা নির্ণয়। দুই তরফা দাখিলা পদ্ধতিতে প্রতিষ্ঠানের সকল সম্পত্তি ও দায়ের হিসাব যথাযথভাবে রাখা হয়, ফলে উদ্বৃত্ত পত্র প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ। তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে অতিরিক্ত খরচ কমিয়ে ব্যয় নির্ণয় করা সম্ভব। তুলনামূলক বিশ্লেষণ, যে পদ্ধতিতে হিসাব রক্ষণ করা হলে চলতি হিসাবকালের সাথে সহজেই এক বা একাধিক হিসাবকালের তুলনামূলক বিশ্লেষণ করা যায়। চুরি ও জালিয়াতি রোধ। যে পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের ভুল ত্রুটি ও জালিয়াতি সহজে উদ্ঘাটন করা যায় এবং চুরি ও জালিয়াতির হাত থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষাও করা যায়। তথ্য সংগ্রহ ও সরবরাহ। যে পদ্ধতিতে হিসাব রাখার মাধ্যমে ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ সহজেই সংগ্রহণ করা যায় এবং প্রয়োজনে তথ্যসমূহ সরবরাহ করে ব্যবসায়ীকে সহায়তা করা যায়। সহজ প্রয়োগ। দুই তরফা দাখিলা পদ্ধতিটি নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত পদ্ধতি হওয়ায় ছোট বড় সকল প্রতিষ্ঠানেই প্রয়োগ করা যায়। দুই তরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। দুই তরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত, স্বয়ংপূর্ণ, নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা এবং ইটালির
ধর্মযাজক লুকা প্যাসিওলি 1494 খ্রিস্টাব্দে দুই তরফা দাখিলা পদ্ধতি প্রচলন করেন। বর্তমান বিশ্বে এই পদ্ধতিটি হিসাব রক্ষণের সর্বোৎকৃষ্ট ব্যবস্থা হিসাবে স্বীকৃত এবং সুসংবদ্ধ নীতির উপর প্রতিষ্ঠিত। যে পদ্ধতিটি প্রতিটি লেনদেনের দুটি পক্ষকে সমান টাকার অঙ্কে একটিকে ডেবিট এবং অপরটিকে ক্রেডিট করে হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে দুই তরফা দাখিলা পদ্ধতি বলে। প্রত্যেক ব্যবসায় লেনদেনে দুটি পক্ষ থাকে, একটি ডেবিট পক্ষ, অপরটি ক্রেডিট পক্ষ। যে পক্ষ গ্রহণ করে তাকে ডেবিট এবং যে পক্ষ প্রদান করে তাকে বলা হয় ক্রেডিট। দুই তরফা দাখিলা হিসাব পদ্ধতি একটি বিধিবদ্ধ প্রক্রিয়া বা যা অবিরাম চক্রাকারে চলতে থাকে। হিসাব রক্ষণের এই প্রক্রিয়াকে হিসাব চক্র বলে। তাহলে মোবাইল ব্যাংকিংয়ের কার্যাবলী। মোবাইল ব্যাংকিং বর্তমানে ব্যাংকিং সেক্টরে একটি যুগান্তকারী পদ্ধতি এবং নগদ টাকার লেনদেন মুহূর্তেই গ্রাহকের নিকট পৌঁছে দেওয়ার অনলাইন সিস্টেমকে মোবাইল ব্যাংকিং বলি। এক্ষেত্রে প্রয়োজন একটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট। আজকাল প্রায় ব্যাংকেই মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু হয়েছে। এতে গ্রাহকের একটি এটিএম কার্ডের সঙ্গে রাখতে হয়, যা এটিএম কার্ডের বুথে মেশিনে ব্যবহার করে প্রয়োজনীয় পরিমাণ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে গচ্ছিত থাকা সাপেক্ষে উত্তোলন করা সম্ভব। মোবাইল সিম এবং অ্যাকাউন্ট নাম্বার করে ব্যবহার করে মোবাইলে ক্যাশ লেনদেন সম্ভব। এছাড়া হিসাব রক্ষণ বহিঃসম্য লেখার নিয়মাবলী। নগদ দান বই ক্যাশ বুক। যে হিসাবের বইয়ে সর্বপ্রকার নগদ টাকার আদান প্রদান বা প্রাপ্তি পরিশোধ সংক্রান্ত তারিখের ক্রমানুসারে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় এবং নির্ধারিত সময়ান্তে ব্যালেন্স নির্ধারণ করা হয় তাকে নগদদান বই বলা হয়। এবং নগদদান বইয়ে প্রতি পৃষ্ঠায় দুটি দিক থাকে, একটি ডেবিট আর একটি ক্রেডিট। প্রতিষ্ঠানের সমস্ত প্রাপ্ত নগদ টাকা ডেবিট দিকে এবং যাবতীয় নগদ টাকা প্রদান ও পরিশোধ ক্রেডিট দিকে লেখা হয়। একটি নগদ নির্দিষ্ট সময় পর নগদদান বইয়ের জের বা ব্যালেন্স নির্ণয় করা হয়। এখানে উল্লেখযোগ্য যে নগদ প্রাপ্তি টাকা নগদ প্রদানের পরিমাণ কখনোই বেশি হতে পারে না, তাই নগদদান বইয়ের সর্বাবস্থায় ডেবিট ব্যালেন্স হয়। নগদদান বইয়ের শ্রেণীবিভাগ। ক্লাসিফিকেশন অফ ক্যাশ বুক। কারবার প্রতিষ্ঠানে সংগঠিত লেনদেনের প্রকৃতি ও পরিমাণ ও প্রয়োজন অনুসারে নগদদান বইকে 4 শ্রেণীতে বিভাগ করা যায়। এক ঘরা নগদদান বই, সিঙ্গেল কলাম ক্যাশ বুক। 2 ঘরা নগদদান বই, ডবল কলাম ক্যাশ বুক। 3 ঘরা নগদদান বই, 3 কলাম ক্যাশ বুক। খুচরো নগদদান বই, পেটি কলাম ক্যাশ বুক। এক ঘরা নগদদান বই। যেসব প্রতিষ্ঠানে নগদই অধিকাংশ লেনদেন সম্পাদিত হয়ে থাকে, যেসব প্রতিষ্ঠানে এক ঘরা নগদদান বই সংরক্ষণ করে, যে নগদদান বইয়ের উভয় দিকে টাকার পরিমাণ লেখার জন্য একটি করে ঘর থাকে, তাকে এক ঘরা নগদদান বই বলে। সাধারণত ছোট বই ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই বই ব্যবহৃত হয়ে থাকে। বাঁদিকে থাকবে তারিখ, তারপরে থাকবে বিবরণ, তারপরে থাকবে রসিদ ডেবিট দিকে, তারপরে টাকার পরিমাণ, আবার একইভাবে ক্রেডিট দিকে থাকবে। নগদ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য যে নগদ দান বইয়ের উভয় পার্শ্বে নগদ ও ব্যাংকের জন্য পৃথক টাকার ঘর রাখা হয়, তাকে 2 ঘরা নগদদান বই বলে। সকল প্রকার নগদ ও ব্যাংক প্রাপ্তিসমূহ বইয়ের ডেবিট দিকে এবং সকল প্রকার নগদ ও চেকের মাধ্যমে প্রদান ক্রেডিটের দিকে লেখা হয়। 3 ঘরা নগদদান বই, 3 কলাম ক্যাশ বুক। যে নগদদান বইয়ে ডেবিট এবং ক্রেডিট উভয় পার্শ্বে নগদ, ব্যাংক এবং বাট্টা সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য 3টি করে টাকার ঘর থাকে, তাকে 3 ঘরা নগদদান বই বলা হয়। দেনাদারের নিকট হতে টাকা আদায় করার জন্য যে বাট্টা প্রদান করা হয় তাকে ডেবিট দিকের বাট্টার ঘরে লিখতে হয় এবং
পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বারটা পাওয়া যায় তা ক্রেডিটের দিকে বারটার ঘরে লিখতে হয়। এখানে উল্লেখযোগ্য যে বারটার জন্য ব্যালেন্স নির্ধারণের প্রয়োজন নেই, কারণ ডেবিট ও ক্রেডিট ঘরের যোগফল স্বতন্ত্র খতিয়ান ব্যালেন্স হিসাবে বিবেচিত হয়। এছাড়া হচ্ছে খুচরো নগদদান বই, পিটি কলম ক্যাশবুক। যে নগদদান বইয়ে কারবার প্রতিষ্ঠানের দৈনন্দিন ছোট অঙ্কের খরচগুলো তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে খুচরা নগদদান বই বলে। 2 ঘরা ও 3 ঘরা নগদদান বই প্রস্তুত করার নিয়মাবলী, রুলস ফর প্রিপেয়ারিং ডাবল ট্রিপল কলাম ক্যাশবুক। প্রারম্ভিক নগদ তহবিল এবং ব্যাংক উদ্বৃত্ত। 2 ঘরা ও 3 ঘরা নগদদান বইয়ে ডেবিট দিকে ব্যালেন্স সি ডি বাবদ নগদ তহবিল নগদদান ঘরে এবং ব্যাংকে উদ্বৃত্ত ঘরে লিখতে হবে। উল্লেখ্য যে ব্যাংক জমা অতিরিক্ত থাকলে ক্রেডিট দিকে ব্যাংকে ঘরে লিখতে হবে। নগদ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি ও নগদ অর্থ পরিশোধ। নগদ অর্থ পাওয়া গেলে 2 ঘরা এবং 3 ঘরা নগদদান বহির ডেবিট দিকে নগদ ঘরে লিখতে হবে এবং নগদ অর্থ পরিশোধ করা হলে তা 2 ঘরা ও 3 ঘরা নগদদান বাহির ক্রেডিট দিকে নগদদান ঘরে লিখতে হবে। চেক প্রাপ্তি, চেক প্রাপ্ত হয়ে ব্যাংক জমা না দেওয়া পর্যন্ত নগদ টাকার সামিল। চেক প্রাপ্তি 2 ঘরা ও 3 ঘরা নগদদান বইয়ের ডেবিট দিকে নগদদান ঘরে লিখতে হবে। ব্যাংকের টাকা জমা রাখা, যখন নগদ টাকা নগদ তহবিল হতে ব্যাংকে জমা দেওয়া হয় তখন 2 ঘরা ও 3 ঘরা নগদদান বইয়ের উভয় পার্শ্বে একটি করে জায় করতে হয়। ব্যাংক নগদ দান বা নগদ টাকা জমা দেওয়ার ফলে উক্ত পরিমাণ টাকা নগদ তহবিলে হতে চলে যায়। পক্ষান্তরে ব্যাংক উক্ত টাকা গ্রহণ করে, সেহেতু নগদ তহবিল দাতা এবং সেই জন্য একটি নগদদান বইয়ের ক্রেডিট পার্শ্বে টাকার পরিমাণ কক্ষে লিখতে হবে। আবার ব্যাংক উক্ত টাকা গ্রহণ করে, তাই ব্যাংক গ্রহীতা এবং সেহেতু উক্ত টাকার পরিমাণ দিয়ে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। অর্থাৎ নগদদান বইয়ের ডেবিট পার্শ্বস্থিত ব্যাংক পরিমাণ কক্ষে তা লিখতে হবে। বিপরীতমুখী দাখিলাকে কন্ট্রা এন্ট্রি বলে। ব্যাংক হতে টাকা উত্তোলন, ব্যাংকে হতে টাকা উত্তোলন করলে 2 ঘরা ও 3 ঘরা নগদদান বইয়ের উভয় পার্শ্বে একটি করে জায় লিখতে হয়। ব্যাংক হতে টাকা তোলার ফলে ব্যাংক দাতা হয় এবং বিধায় উক্ত টাকা নগদ তহবিলে আগমন করে, সেহেতু নগদ তহবিলে গ্রহীতা রূপে গণ্য হয়। সুতরাং ব্যাংক হতে টাকা তোলা হলে প্রথমবার 2 ঘরা ও 3 ঘরা নগদদান বইয়ের ক্রেডিট পার্শ্বস্থিত ব্যাংকে পরিমাণ কক্ষে লিখতে হয় এবং দ্বিতীয়বার এটি উভয় নগদদান বইয়ের ডেবিট পার্শ্বস্থিত টাকার পরিমাণ কক্ষে লিপিবদ্ধ করা হয়। এই বিপরীতমুখী দাখিলাকে আমরা বার্তা এন্ট্রি বলে থাকি। তো এই হলো আজকের আমার আলোচনা। তো এর পরবর্তী আলোচনায় আমরা করব। আর আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই বাংলা চ্যানেল আপনাদের ভালো লাগে, ব্লগটি ভালো লাগে, প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলের গ্রোথ একদমই হচ্ছে না। তো আজকে লেনদেন ও হিসাব রক্ষণ নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।